হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফিজিওলজি পড়া শুরু করব। তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ যে এখানে একটা বইয়ের ছবি দেওয়া আছে। এটা হলো সেই গাইটন বইয়ের ছবি, যেটা কিনা আমাদের ফিজিওলজির টেক্সট বুক। এই গাইটন নিয়ে অনেক গুজব আছে, অনেক ভয়ভীতি আছে। তো আমি তোমাদেরকে বলতে চাই যে গাইটন বইটা অনেক বড়। এই বইটা হলো আমাদের টিচার, দেন হচ্ছে মেডিকেল স্টুডেন্ট এবং পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট যারা আছে সবার উদ্দেশ্যে লেখা। সো আমাদের এই বইয়ের সব কিছু জানার দরকার নাই। আমাদের যতটুকু জানা লাগবে ততটুকু আমরা ক্লাসের মধ্যে পড়াবো। তাহলে আমরা শুরু করি। আমরা ফিজিওলজির শুরুতেই হচ্ছে জেনারেল ফিজিওলজি। এই জেনারেল ফিজিওলজি এটাতে অনেকগুলো আইটেম আছে। তো আমরা আইটেম 1-এর মধ্যে যেই কোশ্চেনগুলো আসে বা যে টপিকগুলো আসে ওই টপিকগুলো নিয়েই আমরা পড়াশোনা করব। তো আমরা দেখি যে আইটেম 1-এর মধ্যে কি কি টপিক আছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে হোয়াট ইজ ফিজিওলজি, হোয়াট ইজ দ্য গোল অফ ফিজিওলজি, ব্রাঞ্চ অফ ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি, এগুলো সম্পর্কে জানতে হবে। তারপর হচ্ছে বেসিস অফ লিভিং বডি, এটা সম্পর্কে জানবো। দেন হচ্ছে কম্পোজিশন অফ বডি ফ্লুইড, এটা নিয়ে জানবো। দেন হচ্ছে সিরাম ইলেকট্রোলাইট সম্পর্কে জানবো, হোমিওস্ট্যাসিস সম্পর্কে জানবো, ফিডব্যাক মেকানিজম সম্পর্কে জানবো, এবং সবশেষ আমরা কন্ট্রোল সিস্টেম অফ দ্য বডি এইগুলো সম্পর্কে জানবো। তাহলে প্রথমেই আমরা ফিজিওলজি যেহেতু পড়তে যাচ্ছি, এজন্য আমাদেরকে ফিজিওলজি কী সেই জিনিসটা বুঝতে হবে। এখন আমি যদি বাংলায় বলি, সহজ বাংলায়, ফিজিওলজি হচ্ছে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ফিজিক্যাল এবং কেমিক্যাল মেকানিজম হয়। এই ফিজিক্যাল কেমিক্যাল মেকানিজমের কারণেই আমরা বেঁচে থাকি। তো এই যে এইসব ফিজিক্যাল এবং কেমিক্যাল মেকানিজম নিয়ে মেডিকেল সায়েন্সের যেই ব্রাঞ্চে আলোচনা করা হয় সেটাই হচ্ছে আমাদের ফিজিওলজি। এখন তাহলে আমরা একটু ডেফিনেশনটা দেখি যে হোয়াট ইজ ফিজিওলজি। Physiology is the branch of medical science which explains the physical and chemical mechanisms that are responsible for the origin, development and progression of life. এখন দেখো যে ফিজিওলজি দুইটা গ্রিক ওয়ার্ড, ফাইসিস যেটার অর্থ হচ্ছে নেচার এবং লগোস যেটার অর্থ হচ্ছে স্টাডি। তাহলে এই দুইটা ওয়ার্ড থেকে আমাদের ফিজিওলজি শব্দটা আসছে। তাহলে ফিজিওলজির মিনিংটা কি? স্টাডি অফ নেচার। আচ্ছা, এখন আমরা ফিজিওলজির গোল কী সেটা সম্পর্কে জানব। তাহলে ফিজিওলজির গোল কি? এক্সপ্লেইন করা ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেকানিজম যেগুলো কিনা আমাদের অরিজিন, ডেভেলপমেন্ট এবং প্রোগ্রেশন অফ লাইফের জন্য রেসপন্সিবল। আচ্ছা, এখন আমরা জানবো হোয়াট ইজ হিউম্যান ফিজিওলজি। তাহলে ফিজিওলজির হচ্ছে অনেক ব্রাঞ্চ আছে, যেমন হচ্ছে হিউম্যান ফিজিওলজি, ভাইরাল ফিজিওলজি, ব্যাকটেরিয়াল ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি এটসেট্রা। তাহলে আমাদের হিউম্যান ফিজিওলজি সম্পর্কে জানতে হবে। হিউম্যান ফিজিওলজি কি? যে আমাদের মানুষের দেহের মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক মেকানিজম ঘটে যেগুলো আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে। এই মেকানিজমগুলো নিয়ে বিজ্ঞানের যেই শাখাটা বা যেই ব্রাঞ্চটা, ফিজিওলজি যে ব্রাঞ্চটা ডিল করে সেটাই হচ্ছে আমাদের হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজি তাহলে কি? দ্য সায়েন্স অফ হিউম্যান ফিজিওলজি attempts to explain the specific characteristic mechanism of human body that make a living being. আচ্ছা, এখন আমরা জানবো যে বেসিস অফ লিভিং বডি। তাহলে আমরা ইতোমধ্যেই জেনে গেছি যে আমাদের দেহের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট কি? সেটা হচ্ছে সেলস। তাহলে এই সেলসের মধ্যে আমাদের সব ধরনের ফিজিক্যাল কেমিক্যাল মেকানিজমগুলো হয়ে থাকে যেগুলো আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে। এখন আমাদের বডিতে কতগুলো সেল আছে?
75 to 100 trillions of cells. আচ্ছা, এখন আমরা বডি ফ্লুইড সম্পর্কে জানব। তাহলে আমরা ছোটোবেলায় জেনেছিলাম যে আমাদের শরীরের ম্যাক্সিমামই হচ্ছে কি ওয়াটার। তো এই যে ওয়াটার বা ফ্লুইড যেটাই বলি না কেন, এই ওয়াটার বা ফ্লুইডগুলা কোথায় থাকে? আমাদের বডিতে বিভিন্ন ধরনের ফাঁকা জায়গা আছে, স্পেস আছে বা কম্পার্টমেন্ট আছে। ওই যে কম্পার্টমেন্টগুলা, ওই কম্পার্টমেন্টের মধ্যে আমাদের এই ফ্লুইডগুলা থাকে। তাহলে আমরা যদি বডি ফ্লুইডকে ডিফাইন করি, হোয়াট ইজ বডি ফ্লুইড, তাহলে আমাদের বলতে হবে ফ্লুইড প্রেজেন্ট ইন ডিফারেন্ট কম্পার্টমেন্ট অফ দ্য বডি ইজ কল্ড বডি ফ্লুইড। আচ্ছা, এখন বুঝলাম যে বডি ফ্লুইড কী। এখন বুঝতে হবে যে বডি ফ্লুইডের পরিমাণটা কতটুকু। তো আমরা হচ্ছে আমাদের বডি ফ্লুইডের পরিমাণটা হচ্ছে 60% অফ দ্য টোটাল বডি ওয়েট। আমাদের টোটাল বডি ওয়েটের 60% হচ্ছে বডি ফ্লুইড। এখন এই বডি ফ্লুইডটা কিভাবে আমাদের কম্পার্টমেন্টগুলোতে ডিস্ট্রিবিউট হয় এটা আমরা দেখব। তাহলে আমরা প্রথমে কিছু বেসিক জিনিস শিখে নিই। সেটা হচ্ছে আমাদের এটা যদি একটা সেল হয়, ধরে নিলাম এটা আরেকটা সেল, এটা আরেকটা সেল, আর এগুলো হচ্ছে ইন্টারসেলুলার স্পেস। দুইটা সেলের মাঝখানে যে স্পেসগুলো আছে, দিজ আর ইন্ট্রাসেলুলার স্পেস, ইন্টারসেলুলার স্পেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেলের ভিতরে কিছু ফ্লুইড আছে। এই ফ্লুইডগুলোকে কি বলা হয়? এই ফ্লুইডগুলোকে বলা হয় আইসিএফ বা ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আবার কিছু ফ্লুইড আছে আমাদের সেলের বাইরে, এই ফ্লুইডগুলোকে কি বলা হয়? ইসিএফ বা এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে ইন্ট্রাসেলুলার ফ্লুইড কতটুকু থাকবে আর এক্সট্রা সেলুলার ফ্লুইড কতটুকু থাকবে? এখন আমরা দেখি যে আমাদের টোটাল ধরে নিলাম একটা অ্যাডাল্ট ম্যান যার কিনা ওয়েট 70 কেজি। তাহলে 70 কেজির 60% কত হয়? 70 কেজির 60% হয় 42 লিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল বডি ফ্লুইডের পরিমাণ। এখন এই টোটাল বডি ফ্লুইডের 1/3 পরিমাণ কোথায় থাকবে? এক্সট্রা সেলুলার ফ্লুইড হিসেবে। তাহলে এই 42 লিটারের 1/3 কত হবে? সেটা হবে 14 লিটার। তাহলে আমাদের এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইড, এটার পরিমাণ হচ্ছে 14 লিটার। অন্যদিকে আমরা যদি টোটাল ফ্লুইড থেকে এক্সট্রা সেলুলার ফ্লুইড বাদ দিই, তাহলে যতটুকু থাকে সেটা হচ্ছে 2/3 অফ দ্য টোটাল বডি ওয়েট। সেটা হচ্ছে 42 লিটার মাইনাস 14 লিটার, সেটা হচ্ছে 28 লিটার। এই 28 লিটার হচ্ছে আমাদের ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এগুলো হচ্ছে আমাদের এই যে সেলের ভিতরে থাকবে। আর এই যে 14 লিটার, এগুলো হচ্ছে আমাদের সেলের বাইরে বিভিন্ন জায়গায় থাকবে। তাহলে এখন আমরা দেখব যে এক্সট্রা সেলুলার ফ্লুইড কোথায় কোথায় কিভাবে থাকতে পারে। তো প্রথমতে আমরা পড়ছিলাম যে আমাদের প্লাজমা বা রক্ত রস, আমাদের রক্তের বা ব্লাডের একটা কম্পোজিশন ছিল প্লাজমা। ওই প্লাজমাতে 3 লিটার থাকবে আমাদের হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইড প্লাজমা হিসেবে থাকবে 3 লিটার। এরপর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হিসেবে থাকবে 11 লিটার। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড মানে কি? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড মানে হচ্ছে দুইটা সেলের মাঝখানে বা দুইটা জিনিসের মাঝখানে, যে কোনো দুইটা স্পেসের মাঝখানে, ঠিক আছে, এইরকম জায়গাগুলোতে যে ফ্লুইডগুলো থাকবে সেগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তো কোথায় কোথায় থাকে এই 11 লিটার ফ্লুইড? সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল লিম্ফ ফ্লুইড হিসেবে থাকে, ফ্লুইড ইন ডেন্স কানেকটিভ টিস্যু, তারপর ট্রান্সসেলুলার ফ্লুইড, দুইটা সেলের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। এই ট্রান্সসেলুলার ফ্লুইড হিসেবে কোথায় কোথায় থাকে? সিএসএফ বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। আমাদের যে ব্রেনের মধ্যে যে ফ্লুইড থাকে, ব্রেন যেখানে ভাসে, সেটা হচ্ছে সিএসএফ। তারপর ইন্ট্রাওকুলার ফ্লুইড, আমাদের চোখের ভিতরেও কিছু ফ্লুইড আছে, এগুলোকে বলা হয় ইন্ট্রাওকুলার ফ্লুইড। ফ্লুইড ইন দ্য জিআইটি অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্ট, আমাদের পরিপাকতন্ত্র এবং শ্বসনতন্ত্রের মধ্যে ফ্লুইড থাকে, এগুলো হচ্ছে এই যে এটা। এরপর হচ্ছে আমাদের পোটেনশিয়াল স্পেস, যেমন হচ্ছে প্লুরাল ক্যাভিটি, দুইটা প্লুরা, আমরা জানি যে প্লুরার মধ্যে দুইটা লেয়ার থাকে। তো এই দুইটা লেয়ারের মধ্যে যে স্পেসটা থাকে সেটা হচ্ছে প্লুরাল ক্যাভিটি। তো এই প্লুরাল ক্যাভিটির মধ্যে ফ্লুইড থাকতে পারে। তারপর হচ্ছে
পেরিকার্ডিয়ামের মাঝখানে যে ফ্লুইড থাকে পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে, তারপর পেরিটোনিয়াল ক্যাভিটিতে থাকে, সাইনোভিয়াল ক্যাভিটিতে থাকে এবং ক্যাভিটি অফ দ্য টিউনিকা ভ্যাজাইনালিস সারাউন্ডিং দ্য টেস্টিসের মধ্যেও থাকতে পারে। এখন আমরা দেখি এখানে এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইড এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইড এগুলো সম্পর্কে আরও কিছু কথাবার্তা বলা হয়েছে। তো আমরা একটু পড়ি যে এক্সট্রাসেলুলার ফ্লুইড এটাকে ডিফাইন করা হয়, দ্য ফ্লুইড দ্যাট অকুপাই আউটসাইড দ্য সেলস আর কালেকটিভলি কল্ড এক্সট্রাসেলুলার ফ্লুইড। এই এক্সট্রাসেলুলার ফ্লুইড এটা কতটুকু থাকে? 1/3 অফ দ্য বডি ওয়েট। আর এই এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে কী কী জিনিসপত্র থাকে, এটা কী কী কন্টেইন করে, এটা কিন্তু আমাদের ভাইবার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের ভাইবাতে জিজ্ঞেস করবে তখন আমাদেরকে বলতে হবে এটার মধ্যে ইম্পর্ট্যান্ট আয়ন, ইলেকট্রোলাইট বা আয়ন যেটা হচ্ছে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, বাইকার্বনেট আয়ন থাকে এবং কি থাকে? নিউট্রিয়েন্ট থাকে, অক্সিজেন, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড, এবং কি থাকে? কার্বন ডাইঅক্সাইড থাকে এবং আদার সেলুলার ওয়েস্ট প্রোডাক্ট। তাহলে এই যে আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইড কী কী কন্টেইন করে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখন এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম কতটুকু? 14 লিটার্স আমরা দেখছি। তারপর হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ইন্ট্রাসেলুলার ফ্লুইড কি? দ্য ফ্লুইড দ্যাট অকুপাই ইনসাইড দ্য সেলস অফ দ্য বডি আর কালেকটিভলি নোন অ্যাজ ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ইন্ট্রাসেলুলার ফ্লুইড কতটুকু থাকে? 2/3 অফ দ্য বডি ওয়েট। এটার মধ্যে কোন কোন ইলেকট্রোলাইট থাকে সেটা হচ্ছে আমরা মনে রাখতে পারি KMP দিয়ে। তাহলে কে দিয়ে কি? পটাশিয়াম, এম দিয়ে হচ্ছে ম্যাগনেসিয়াম এবং পি দিয়ে ফসফেট আয়ন। আর এটার ভলিউম কতটুকু হবে? 28 লিটার হবে এটার ভলিউম। এখন আমাদেরকে জানতে হবে যে হোয়াট আর দ্য মেইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন অফ ECF অ্যান্ড ICF। তাহলে আমরা একটু দেখি, আমাদের এখান থেকে সব কিছু লাগবে না, আমরা জাস্ট কয়েকটা জিনিসই লাগবে। সেটা হচ্ছে মেইন ক্যাটায়ন, মেইন অ্যানায়ন। এখান থেকে লাগবে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, আর এদিকে ক্লোরিন এবং বাইকার্বনেট। তাহলে এগুলো আমাদের এই যে মানসহ মুখস্থ করতে হবে। তো সোডিয়াম কতটুকু থাকে? সেটা হচ্ছে 135 to 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এরপর ক্লোরাইড কতটুকু থাকে? সেটা হচ্ছে 95 to 106 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। পটাশিয়াম থাকে 3.5 থেকে 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার এবং বাইকার্বনেট থাকে 24 to 28 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর আমাদের ICF এর এখান থেকে জানতে হবে পটাশিয়াম এবং ফসফেট সাথে ম্যাগনেসিয়াম, এই তিনটা। তাহলে পটাশিয়াম কতটুকু থাকে ICF এ? এটা হচ্ছে 135 to 142 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ম্যাগনেসিয়াম থাকে 20 to 30 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর ফসফেট থাকে হচ্ছে 50 to 60 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখন আমরা হচ্ছে সিরাম ইলেকট্রোলাইট সম্পর্কে জানবো। তাহলে সিরাম ইলেকট্রোলাইট কি? সিরাম ইলেকট্রোলাইট হচ্ছে আমাদের সিরামের মধ্যে যে ইলেকট্রোলাইটগুলো থাকে সেটা হচ্ছে সিরাম ইলেকট্রোলাইট। তো সিরাম কি? সিরাম হচ্ছে আমাদের প্লাজমা, মানে রক্তরস। আমরা জানি যে ব্লাডের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, আরেকটা কি থাকে? আরেকটা হচ্ছে ব্লাড সেল, তাই না? ব্লাড সেল বা রক্তকণিকা। তাহলে এই যে প্লাজমার মধ্যে অনেক ধরনের জিনিস থাকে। প্লাজমা থেকে যদি আমরা আমাদের যে কোয়াগুলেশন ফ্যাক্টর এগুলোকে যদি বাদ দিই তখন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের সিরাম। তাহলে এই সিরামের মধ্যে কি কি ইলেকট্রোলাইট থাকে আমরা সেগুলো সম্পর্কে এখন জানব। তাহলে সিরাম ইলেকট্রোলাইট হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এবং বাইকার্বনেট। তো সোডিয়াম কতটুকু পরিমাণে থাকে? নর্মাল লেভেলটা আমাদের জানতে হবে, অবশ্যই একক সহ বলতে হবে, মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এটা হচ্ছে আমাদের একক, এটা সম্পর্কে এটা নিয়েই আমাদের বলতে হবে। তাহলে সোডিয়াম থাকে 135 to 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তারপর হচ্ছে পটাশিয়াম, এই পটাশিয়াম থাকে 3.5 to 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ক্লোরাইড থাকে হচ্ছে 95 to 106 বা 106 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। বাইকার্বনেট থাকে 24 to 28 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এখন আমরা মোটামুটি অনেক কিছু সম্পর্কে জানলাম। আমাদেরকে জানতে হবে
ডিফারেন্স বিটুইন ইসিএফ অ্যান্ড আইসিএফ। তো প্রথম কথা, ইসিএফ কোথায় থাকে, ইসিএফ কি, আইসিএফ কি? সেটা হচ্ছে ইসিএফ হচ্ছে প্রেজেন্ট আউটসাইড দ্য সেল, সেলের বাইরে থাকে। আইসিএফ প্রেজেন্ট ইনসাইড দ্য সেল। তারপর ইসিএফের মধ্যে মেইন আয়ন কোনগুলো থাকে? সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট। আর আইসিএফের মধ্যে মেইন হচ্ছে ওই যে বলছিলাম KMP, তাহলে কি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফেট। এরপর ইসিএফের টোটাল অ্যামাউন্ট কত? 14 লিটার। আর আইসিএফের টোটাল অ্যামাউন্ট 28 লিটার। দেন হচ্ছে ইসিএফে আমরা দেখছিলাম যে কী করে, এটা প্রোভাইড আয়ন, নিউট্রিয়েন্ট এবং ওয়েস্ট প্রোডাক্ট, তাই না? আর আইসিএফ কী করে, এখানে এসেনশিয়াল ফ্লুইড মিডিয়া ইনসাইড দ্য সেল ফর কেমিক্যাল রিয়াকশনের জন্য এসেনশিয়াল ফ্লুইড হিসেবে কাজ করে। তারপর আমরা আইসিএফের মধ্যে দেখব যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার সেটা বেশি থাকে। সেটা কত? 35 থেকে 35 মিলিমিটার মার্কারি। আর আইসিএফে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কম থাকে, সেটা হচ্ছে 20 মিলিমিটার মার্কারি। তারপর দেখব যে ইসিএফের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশারটা কম থাকবে, আবার আইসিএফের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশারটা বেশি থাকবে। আচ্ছা, তো এগুলো মোটামুটি বলতে পারলেই হবে, কয়েকটা লিখতে। তো রিটেনে আসতে পারে, এটা ভাইভাতেও ধরতে পারে। এখন আমরা খুবই ইম্পর্টেন্ট টপিক, হোমিওস্ট্যাসিস। এটা ছাড়া আইটেম পাস হবে না। তাহলে হচ্ছে মাস্ট নো, এটাকে জানতেই হবে, পারতেই হবে, এটা ছাড়া আইটেম পাস হবে না। এখন হোমিওস্ট্যাসিস জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। হোমিওস্ট্যাসিস হচ্ছে মেনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট ইজ কল্ড হোমিওস্ট্যাসিস। কোনো একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে না, এখানে যেভাবে দেওয়া আছে ঠিক এভাবেই মুখস্থ করতে হবে। তাহলে হোমিওস্ট্যাসিস জিনিসটা কি আমরা যদি বাংলায় বলি, আমরা বলি না যে আমাদের অভ্যন্তরীণ পরিবেশ রক্ষা করা বা ভারসাম্য রক্ষা করা। তো ওই অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করার যে প্রক্রিয়া, ওইটাই হচ্ছে আমাদের হোমিওস্ট্যাসিস। এই হোমিওস্ট্যাসিস ওয়ার্ডটা প্রথম কে বলেন? এটা হচ্ছে WV ক্যানন, তিনি এই ওয়ার্ডটা প্রথম আমাদেরকে পরিচয় করান। এরপর হোমিওস্ট্যাসিসের এক্সাম্পল হিসেবে কি দেখতে পাই, যেমন হচ্ছে আমরা যখন দেখা যায় যে আমাদের বডিতে কী হয়, মেটাবলিজম হওয়ার পরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এবং এই কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরের জন্য ক্ষতিকর, যার কারণে কি কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরে বেড়ে গেলে সেটা কি হয়, বের হয়ে যায়, এবং ওই শরীরের কোষের মধ্যে অক্সিজেন কমে যায়। তখন হচ্ছে আমরা বাইরের পরিবেশ থেকে অক্সিজেন সরবরাহ হয় সেলের মধ্যে। এরপর আমাদের দেখা যায় যে কোনো একটা আয়ন যদি বেড়ে যায়, সেটা আমাদের কিডনি কী করে, এই আয়নটাকে কমাই দেয়, মেনটেইন করে। তারপর হচ্ছে আমাদের যদি শরীরে এনার্জি কমে যায়, তখন আমাদের এই জিআইটি কী করে, আমাদের নিউট্রিয়েন্টকে প্রোভাইড করে। তারপর বডির টেম্পারেচার যদি কখনো বেড়ে যায়, সেই টেম্পারেচারটা মেনটেইন হয়। এইভাবেই আর কি আমাদের হোমিওস্ট্যাসিসগুলো হয়। তো হোমিওস্ট্যাসিস মূলত দুই ধরনের মেকানিজম দিয়ে হয়ে থাকে। একটা, এগুলোকে বলে ফিডব্যাক মেকানিজম। তো এই ফিডব্যাক মেকানিজম কয় রকম আছে? দুই রকম আছে। একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তো আমরা দেখব যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা আমাদের হোমিওস্ট্যাসিসটা মেনটেইন করবে। তো এই ফিডব্যাক মেকানিজমে যাওয়ার আগে আমরা একটু ইন্টারনাল এনভায়রনমেন্ট সম্পর্কে জানব। এটাও আমাদের মাস্ট নো কোশ্চেন, ঠিক আছে? মাস্ট নো কোশ্চেন, ভাইভাতে ধরলে অবশ্যই পারতে হবে যে হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট। তো আমরা একটা সিনারিও চিন্তা করি যে আমাদের পরিবেশে, আমাদের চারপাশে যা কিছু আছে এগুলো নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। তো আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের যা কিছু দরকার হয় সেগুলো আমরা পরিবেশ থেকে নিই। যেমন আমাদের যদি অক্সিজেন দরকার হয়, সেই অক্সিজেনটা নিই। আবার আমাদের খাবার দরকার হলেও পরিবেশ থেকেই তো আমরা ফসল উৎপাদন করে খাই। পানির দরকার হলেও সেটা পরিবেশ থেকে আসে। আবার আমাদের যখন কোনো কিছু ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, যেমন ময়লা আবর্জনা, সেগুলো আমরা কী করি, পরিবেশেই ফেলি। এরপর আমরা আমাদের যখন হচ্ছে বডিতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেগুলোও কিন্তু আমরা পরিবেশের মধ্যেই বর্জন করি, ত্যাগ করি। তাহলে এই যে পরিবেশের মধ্যে আমাদের সব কিছু আদান প্রদান হয়, আমাদের যা দরকার সেটা আমরা পরিবেশ থেকে পাই, এবং আমাদের যা দরকার না সেটা আমরা পরিবেশে ফিরিয়ে দিই, ফেরত দিই। তো এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে আমাদের যে সেল আছে, আমাদের বডির মধ্যে যে কোষগুলো আছে, ওই কোষগুলোর ক্ষেত্রেও ঘটে। তাহলে আমরা একটু আগে পড়ছিলাম যে
আমাদের সেলের মধ্যে যে ফ্লুইডগুলো থাকে সেগুলোকে কি বলে আইসিএফ, আর সেলের বাইরে যে ফ্লুইডগুলো থাকে সেগুলোকে কি বলে ইসিএফ। তাহলে আমরা ইসিএফের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কন্টেন্ট দেখেছিলাম যে ইসিএফ কন্টেইন নিউট্রিয়েন্ট, তারপর ইসিএফ কন্টেইন অক্সিজেন, দেন হচ্ছে ইসিএফ কন্টেইন কার্বন ডাইঅক্সাইড, দেন হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কি থাকে আয়ন থাকে। তাহলে আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সেলের যা কিছু দরকার সেগুলা আমাদের সেলগুলো গ্রহণ করবে কোত্থেকে, এই যে ইসিএফ থেকে। কোনো নিউট্রিয়েন্ট দরকার সে ইসিএফ থেকে গ্রহণ করবে, অক্সিজেন দরকার সেটা ইসিএফ থেকে গ্রহণ করবে। আবার আমাদের সেলের মধ্যে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশান শেষে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হবে সেটা আবার সেল কী করবে, এই যে আমাদের ইসিএফের মধ্যে এক্সক্রিট করবে। এই জন্য আমাদের এই ইসিএফটাকে বলা হয় ইন্টারনাল এনভায়রনমেন্ট। এখন আমরা এখানে একটু যদি পড়ি, লেখা আছে দেখি যে 1/3 of the total body weight is extracellular fluid ECF. All the cell in our body lies in this fluid. তাহলে আমাদের সকল সেলগুলাই এই ফ্লুইডের মধ্যে থাকে। অ্যান্ড ফ্রম দিস টেক আপ অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্ট, এবং এই ইসিএফ থেকে আমাদের সেলগুলো কী করে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট গ্রহণ করে। অ্যান্ড দে ডিসচার্জ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, এবং মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টগুলোকে এখানেই ডিসচার্জ করে। This is why extracellular fluid is called internal environment of the body, আর এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মিলিয়া ইন্টেরিয়র। এটা মাথায় রাখতে হবে যে ইন্টারনাল এনভায়রনমেন্টকে কি বলা যায়, মিলিয়া ইন্টেরিয়র। তাহলে ওই যে আমি বললাম যেভাবে আমাদের মানুষের যেরকম পরিবেশের সাথে সম্পর্ক সেরকমভাবে সেলের একটা সম্পর্ক রয়েছে। তো এটাই আর কি। এরপর হচ্ছে এই মিলিয়া ইন্টেরিয়র এই ওয়ার্ডটা একজন ফিজিওলজিস্ট ক্লড বার্নার্ড তিনি প্রথম এই ওয়ার্ডটা হচ্ছে প্রদান করেন, ইউজ করেন। এরপর হচ্ছে আমরা আমরা হচ্ছে ইম্পর্টেন্স সম্পর্কে জানবো ইন্টারনাল এনভায়রনমেন্টে। তো সহজ কথা যে কি করে আমাদের যা যা দরকার আমাদের সেলের গ্রোথের জন্য সেগুলো হচ্ছে আমরা এই ইসিএফ থেকে নিব। তাহলে ইসিএফ কী করবে, প্রোভাইড অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্ট, আর কী করবে ইসিএফে হচ্ছে ডিসচার্জ হবে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টগুলো, তার মানে কি এলিমিনেট ওয়েস্ট প্রোডাক্ট। আচ্ছা, তাহলে এটা গেল। এখন হচ্ছে আমরা ফিডব্যাক মেকানিজম সম্পর্কে জানবো। তাহলে এখন আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম সম্পর্কে জানবো। এটা আমরা মনে রাখবো যে কমা, বাড়া এবং বাড়া কমা এই সম্পর্ক। তাহলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হচ্ছে এমন একটা মেকানিজম যে মেকানিজমটা কী করবে, আমাদের বডিতে কোনো কিছু কমে গেলে সেটাকে বাড়াই দিবে, আবার কোনো কিছু বেড়ে গেলে সেটাকে কী করবে, কমাই দিবে। তাহলে আমরা এটার ডেফিনেশন সম্পর্কে জানতে হবে, এটা পরীক্ষায় ধরবে। ইফ সাম ফ্যাক্টর বিকামস এক্সেসিভ অর ডেফিসিয়েন্ট, এ কন্ট্রোল সিস্টেম which consists of a series of changes that return the factor toward a certain mean value, thus maintaining homeostasis called negative feedback mechanism. তার মানে বুঝাচ্ছে যে আমাদের যদি কোনো ফ্যাক্টর বেড়ে যায় অথবা কমে যায় তাহলে একটা কন্ট্রোল সিস্টেম যেটা কিনা একটা সিরিজ অফ চেঞ্জ অনেকগুলো পরিবর্তন নিয়ে গঠিত, এটা কি করবে ওই ফ্যাক্টরটাকে একটা মিন ভ্যালুর দিকে নিয়ে যাবে এবং এভাবে কি করবে আমাদের হোমিওস্ট্যাসিসটাকে মেনটেন করবে। তার মানে কি যদি কোনো ফ্যাক্টর বেড়ে যায় সেটা হচ্ছে কমাবে, কোনো ফ্যাক্টর কমে যায় সেটা বাড়াবে। এখন এক্সাম্পল কি, যে মোস্ট অফ দ্য কন্ট্রোল সিস্টেম অফ দ্য বডি অ্যাক্ট বাই দিস মেকানিজম। তো সেগুলো কী কী আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল সিস্টেম। যদি কখনো আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে আমাদের এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কী করে, আমাদের ব্লাড প্রেশারটাকে কমাই দেয়। ব্লাড প্রেশার যদি কখনো কমে যায় তাহলে ব্লাড প্রেশারটাকে বাড়াই দিবে। এভাবে কী করবে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হোমিওস্ট্যাসিসটাকে মেনটেন করবে। আবার কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, এটাকে কীভাবে রেগুলেট করে, যদি আমাদের বডিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায় তখন কি হয়, আমরা পালমোনারি ভেন্টিলেশনটা বাড়াই দিবে এবং বেশি বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে যাবে এবং হচ্ছে তখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা শরীরের মধ্যে কমে যাবে। তারপর সেমভাবে রেগুলেশন অফ অ্যাসিড বেস, অ্যাসিড যদি কখনো বেড়ে যায় তখন কী করবে, অ্যাসিডটাকে কমাই দিবে। বেস বেড়ে গেলে
তখন বেসটাকে কমাই দিবে। এভাবে কী করবে, রেগুলেশন করবে। রেগুলেশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, টেম্পারেচার বেড়ে গেলে টেম্পারেচার কমাই দিবে, কমে গেলে বাড়াই দিবে। তারপর রেগুলেশন অফ হরমোনাল ব্যালেন্স, রেগুলেশন অফ প্লাজমা ক্যালসিয়াম। তাহলে এই এক্সাম্পলগুলো আমাদের মাথায় রাখতে হবে, ভাইবার জন্য ইম্পর্ট্যান্ট। এরপর আমরা একটি ওয়ার্ড এখানে দেখছি গেইন। গেইন জিনিসটা কি? গেইন জিনিসটা হচ্ছে কারেকশন বাই এরর। মনে করলাম যে আমাদের শরীরে কোনোভাবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেল, তাহলে এটা কি করবে, কতটুকু বেড়ে গেছে, ধরে নিলাম যে 12 মিলিমিটার বেড়ে গেছে, তাহলে এটা কি করবে, 2 মিলিমিটার কারেকশান করলো। তাহলে এই মেকানিজমের গেইন কতটুকু হবে, গেইনটা হবে এই কারেকশান ডিভাইডেড বাই এরর, এটা হচ্ছে গেইন। আচ্ছা, এটা অত ইম্পর্টেন্ট না ধরে না। এখন হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের উল্টাটাই হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম হতে পারে। তাহলে পজিটিভ ফিডব্যাক মেকানিজম কী করবে, এটা হচ্ছে বাড়াবে। কোনো কিছু বেশি আছে সেটাকে কী করবে, আরও বাড়াই দিবে। কোনো কিছু কম আছে সেটাকে কী করবে, আরও কমাই দিবে। এটাই হচ্ছে আমাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজম। আমরা যদি এটাকে ডিফাইন করি, তাহলে ইফ ইনিশিয়েটিং স্টিমুলাস কজেস মোর অফ দ্য সেম ইজ কল্ড পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এক্সাম্পল কী কী আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আমাদের জানতেই হবে। সেটা হচ্ছে ব্লাড ক্লটিং, তারপর হচ্ছে পারচুরেশন মেকানিজম, এলএইচআরস, ক্রিয়েশন অফ দ্য নার্ভ সিগন্যাল। তাহলে ব্লাড ক্লটিংয়ের মধ্যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম কীভাবে কাজ করে। এখন যখন আমাদের কোথাও পাংচার হয় ভেইন বা ব্লিডিং হয়, তখন কি হবে, আশপাশে যতগুলা প্লাটিলেট আছে সে কী করবে, আরও তার পাশে যতগুলা সে প্রথমে অ্যাক্টিভ হবে, হওয়ার পরে তার আশপাশে আরও প্লাটিলেটকে অ্যাক্টিভ করবে। এইভাবে অনেকগুলো প্লাটিলেটকে সে অ্যাগ্রিগেট করবে, করার পরে এখানে কি একটা প্লাগ ফর্মেশন করবে এবং ফাইব্রিন চালক তৈরি করবে, যার মাধ্যমে এটা কি করবে, এখানে ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে এবং ব্লাড ক্লটিং হয়ে যাবে। এরপর এই যে পারচুরেশন মেকানিজম বা চাইল্ড বার্থের সময় যেটা হয়, যে প্রথমে আমাদের ইউটেরাসটা কন্ট্রাক্ট করে, তারপর কি হয়, বেবির মাথাটা সার্ভিক্সের মধ্য দিয়ে নিচের দিকে নামতে থাকে, তখন কি হয়, সার্ভিক্সটা স্ট্রেস হয়। এরপর এই যে সার্ভিক্সটা স্ট্রেস হলো, এই সিগন্যালটা আবার আমাদের ব্রেইনে যাবে, ব্রেইনে যাওয়ার পর কি করবে, আমাদের ইউটেরাসটা আরও জোরে কন্ট্রাক্ট হবে। তাহলে এভাবে কন্ট্রাকশন যখন হবে, তখন আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের বেবিটা সম্পূর্ণরূপে বাইরে বের হয়ে আসবে। তাহলে এই যে শুরুর দিকে একটা কন্ট্রাকশন ছিল, সেটা কিনা আরও কন্ট্রাকশন বাড়াই দিল এবং চাইল্ড বার্থটাকে সম্পূর্ণ করলো। এটাই হচ্ছে আমাদের এই যে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের একটা এক্সাম্পল। এরপর হচ্ছে জেনারেশন অফ নার্ভ সিগন্যাল। আমাদের যে নার্ভ সিগন্যাল, সেটাও কিন্তু পজিটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে হয়। প্রথমে আমাদের যে কোনো একটা নার্ভ ফাইবার সেটা স্টিমুলেট হয় এবং সেখানে, এটা অত বেশি জানার দরকার নেই, এটা তোমরা জানবা যখন ফিজিওলজি পড়বা পরবর্তী চ্যাপ্টার তখন। তো এটা মোটামুটি হচ্ছে এটাই জেনে রাখো যে জেনারেশন নার্ভ সিগন্যাল জেনারেশনের ক্ষেত্রে আমাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা ব্যবহার হয়। এখন আমরা জানবো যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম কি ভালো সবসময়, নাকি এর খারাপ দিকও আছে। তো আমরা জানি যে কোনো কিছুই বেশি ভালো না, সেমভাবে পজিটিভ ফিডব্যাক মেকানিজমও সবসময় ভালো না। অনেক সময় এটা হচ্ছে আমাদের ভিশিয়াস সাইকেলের দিকে নিয়ে যায় এবং আমাদের হচ্ছে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তো এখন এটা কখন হয়, যে আমরা মনে করলাম যখন আমাদের বডিতে কোথাও কেটে গেল এবং সেখানে ব্লিডিং হয়ে বডি থেকে 2 লিটার ব্লাড বের হয়ে গেল। তো যখন আমার বডি থেকে 2 লিটার ব্লাড বের হয়ে যাবে, তখন দেখা যাবে যে আমাদের রক্তের পরিমাণ কমে যাবে। রক্তের পরিমাণ যদি এভাবে কমে যায়, তখন আমাদের সকল সেলগুলোতে রক্ত কম পরিমাণে পৌঁছাবে এবং আস্তে ধীরে দেখা যাবে যে আমাদের যেখানে রক্ত পৌঁছাচ্ছে না, ওই সেলগুলো আস্তে আস্তে মারা যাবে। তো এইভাবে কি আমাদের
মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি আমরা। আচ্ছা, এরপর আমরা বডির কন্ট্রোল সিস্টেম সম্পর্কে জানবো। তো আমাদের বডিতে অনেকগুলো সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো কী কী এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম মানে হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, ইমিউন সিস্টেম, ইন্টেগুমেন্টারি সিস্টেম, মাস্কুলোস্কেলিটাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ইউরিনারি সিস্টেম। তো এই সিস্টেমগুলোর মেজর ফাংশন কী কী এগুলো আমাদেরকে জানতে হবে। কার্ডিওভাস্কুলার সিস্টেম এটা কী করে, মেইনলি ট্রান্সপোর্টেশনের কাজ করে। তারপর ডাইজেস্টিভ সিস্টেম এটা কী করে, আমাদের নিউট্রিশন, প্রোভাইড নিউট্রিয়েন্ট অ্যান্ড এক্সক্রিট ওয়েস্ট প্রোডাক্ট। তারপর এন্ডোক্রাইন সিস্টেম মানে হরমোন তন্ত্র, এটা কী করে, বিভিন্ন ধরনের রেগুলেশন করে, হরমোন দিয়ে রেগুলেশন করে। ইমিউন সিস্টেম কী করে, আমাদেরকে ইমিউনিটি প্রদান করে। ইন্টেগুমেন্টারি সিস্টেম বা স্কিন যেটা, এটা কী করে, প্রোটেকশন করে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে। এরপর হচ্ছে মাস্কুলোস্কেলিটাল সিস্টেম, এটা হচ্ছে মুভমেন্টে হেল্প করে। নার্ভাস সিস্টেম আমাদের কী করে, কোঅর্ডিনেশনে হেল্প করে। রিপ্রোডাক্টিভ সিস্টেম আমাদের কী করে, প্রোক্রিয়েশন বা জননে সাহায্য করে। রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে কী হয়, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়। আর ইউরিনারি সিস্টেমের মাধ্যমে কী হয়, আমাদের আয়নের কনসেন্ট্রেশন সেটা মেনটেন হয় এবং ওয়েস্ট প্রোডাক্টগুলো এলিমিনেট হয়। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো।